একটা দল তৃণমূল কংগ্রেস খাটা পায়খানার টাকা অবধি ছেড়ে দিচ্ছে। ভারতে এরকম দল আপনি পাবেন না। মানুষ ক্ষেপে তৃণমূলের উপর। এইবার তৃণমূলকে শায়েস্তা করতে হবে। চুরি কেন করেছিস? বিজেপি হঠাৎ ঝাঁপিয়ে পড়লো মন্দির মসজিদ দিয়ে, বিজেপি হঠাৎ ঝাঁপিয়ে পড়লো হিন্দু মুসলমান নিয়ে, বিজেপি হঠাৎ ঝাঁপিয়ে পড়লো ভোটার লিস্ট নিয়ে। এবার মানুষের নজর ঘুরে গেল, তৃণমূল বেঁচে গেল। এবার মানুষ ছুটছে এসআইআরে, ওরে বাবা আমার নাম আছে কিনা, সব মাথা চুলকে খাটের ভেতর থেকে তলা থেকে কাগজ বের করছে, পুরনো আলমারি থেকে কাগজ বের করছে, জমির কাগজ, নামের কাগজ, জন্মের কাগজ, ওই নিয়ে হয়রানি। এবার মানুষের দৌড় শুরু হলো। আর তৃণমূল সম্পর্কে যে রাগটা তৈরি হচ্ছিল, তৃণমূল অক্সিজেন পেয়ে গেল, তৃণমূল থেকে নজর ঘুরে গেল। তখন ঠিক বলছি তো? তাহলে বিজেপি এইভাবে তৃণমূলকে বাঁচাচ্ছে তো। 2016 সালে বামফ্রন্ট একটা চেষ্টা করলো, বিজেপি ভোট কেটেছিল বলে পারলো না, বামফ্রন্ট আটকে গেল, হেরে গেল। সেই 16 সালের একটা ভোট দেখে কিছু লোক পাড়ায় পাড়ায় তৈরি হলো, সিপিএম কে দিয়ে আর হবে না, সিপিএম আর পারবে না, এবারে বিজেপিতে ভোট দাও, বিজেপি দিল্লির ক্ষমতায় আছে, ওরা তৃণমূলকে টাইট দেবে। আরএসএস এর লোকেরা গুজগুজ ফুসফুস গুজগুজ ফুসফুস করতে করতে সব চায়ের দোকানে বলতে শুরু করলো, আগে রাম পরে বাম। তাই তো? তাই আগে রাম পরে বামের বড়ি কিছু লোক খেলো। আমি সেই মানুষের কাছে আবেদন করছি, সবিনয় নতমস্তকে আবেদন করছি, একবার ভেবে দেখেন। 2016 সালে একটা ভোটে বামফ্রন্ট পারেনি দেখে আপনি বামফ্রন্টকে ছেড়ে চলে গেছিলেন। 2019-এর লোকসভা ভোট বিজেপি তৃণমূলকে হারাতে পেরেছে না, গোটা রাজ্য জুড়ে। 2021-এর বিধানসভা ভোট বিজেপি তৃণমূলকে হারাতে পেরেছে না, গোটা রাজ্য জুড়ে। 2022-এর পৌরসভা ভোট বিজেপি তৃণমূলকে হারাতে পেরেছে না। 2023-এর পঞ্চায়েত ভোট বিজেপি তৃণমূলকে হারাতে পেরেছে না। 2024-এর লোকসভা ভোট বিজেপি আবার ঝাঁপিয়ে পড়লো। ভোট রেজাল্ট বেরোলে দেখা গেল গোটা পশ্চিমবঙ্গে বিজেপির ভোটও কমে গেছে, সিটও কমে গেছে। তাহলে যে আপনি একটা ভোটে সিপিএম পারেনি দেখে সিপিএম কে ছেড়ে চলে গেছিলেন, তাকে বলছি অনেক হয়েছে, এবার ফিরে আসুন। 5টা ভোট হয়ে গেছে, বিজেপি তৃণমূলকে হারাতে পারছে না। লিখে রাখুন, বিজেপি কোনোদিন তৃণমূলকে হারাতে পারবে না। এই বড়ি ওরা খাইয়ে যাবে। বিজেপির দৌড়, সেই বাংলায় প্রবাদ আছে না, মোল্লার দৌড় মসজিদ অব্দি। তাহলে বিজেপির দৌড় হচ্ছে 35% ভোট নিয়ে 50-60টা সিট নিয়ে সেকেন্ড হওয়া অব্দি। বিজেপি জিন্দেগিতে ফার্স্ট হতে পারবে না পশ্চিমবঙ্গে। খালি মুসলমান বিজেপিকে ভোট দেয় না বলে তা নয়, বাঙালি হিন্দুরও একটা বড় অংশ এটা বোঝে যে বিজেপিটা আমাদের পার্টি নয়। বিজেপি এলে দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে দেবে, বিজেপি এলে ঝামেলা হবে, তার চেয়ে বাবা যা আছে থাক। আর তৃণমূলের মজা, তৃণমূলের লক্ষ্মী, আমাদের সাথে তো সবারই কথা টথা হয়। তৃণমূলের লোকেরা তো কোথাও দেখা হলে বলে, সৃজন ভাই তোমরা উঠে এলে আমাদের চাপ আছে, কারণ তোমরা হিন্দু মুসলমান সবার ভোট নেবে, আর তোমরা এমন সব বিষয়কে রাজনীতির বিষয় বানাতে চাইবে, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, ওইগুলো নিয়ে কথা হলে আমরা বিপদে পড়ে যাব। তার চেয়ে যতদিন মন্দির মসজিদ আছে, হিন্দু মুসলমান চলছে, এই চলুক, বিজেপি এই সব করতে থাকুক। বিজেপি যত করবে ওদের ভোট কমবে। অনেক লোক যারা তৃণমূলের উপর বিরক্ত, তারা তৃণমূলকে হারাতে চায়, কিন্তু বিজেপিটা আরো খারাপ হয়ে যাবে এই ভয়ে শেষ বেলায় গিয়ে তৃণমূলকে ভোট দিয়ে দেয়, আর তৃণমূল জিতে যায়। এটা তৃণমূলের লাভ হয়ে যাচ্ছে। তৃণমূলকে হারাতে গেলে নিরঞ্জন সিংহদের জেতাতে হবে। তৃণমূলকে হারাতে গেলে লাল ঝান্ডাকে জেতাতে হবে। বিজেপিকে দিয়ে হবে না, হয়ে গেছে 5টা ভোট 6টা ভোট 10 বছর। এটা 2016-র পরে এখন 2026, 10 বছর ধরে এই জিনিস খাচ্ছেন আপনারা। এবার একটু চোখ খুলি, চলুন সবাই মিলে। কারুর মাথায় আছে, আচ্ছা কংগ্রেসটা দেখেছিলুম, সিপিএমটা দেখলাম, তৃণমূলটাও দেখলাম, এবার একটু বিজেপিটা দেখি। মানে কথাটা এইরকম, এতদিন একটু ডাল ভাত খেয়েছি, আচ্ছা একটু সবজি ভাত খেয়েছি, আচ্ছা একটু মাছ ভাত খেয়েছি, এবার একটু ফলিডল খেয়ে দেখি। ওই করলে হয়? হবে না ওই করে। সুতরাং তৃণমূলকে হারাতে গেলে পাড়ায় পাড়ায় এই কথাটা বলতে হবে। সিপিএম এর ঠিক, সিপিএম এর লোক কিছু কমে গেছে তো বটেই। সরকার যখন ছিল তখন যত লোক ছিল, এখন তার চেয়ে লোক কমে গেছে তো বটেই।
তা লোক কমে গেছে কার কবে? পাড়ায় কটা লোক আছে তার উপরে দাঁড়িয়ে সবসময় ভোট হয় নাকি? ৭৭ সালে যখন বামফ্রন্ট এসেছিল, বামফ্রন্টের কটা লোক ছিল পাড়ায়? 2011 সালে যখন তৃণমূল এসেছিল, তৃণমূলের কটা লোক ছিল পাড়ায়? প্রথম যখন আমাদের রাজ্যে বিজেপি কিছু ভোট পেতে শুরু করলো, বিজেপির কটা লোক ছিল পাড়ায়? সুতরাং পাড়ায় কটা লোক আছে ওই দিয়ে সব সময় ভোট হয় না। আপনি আপনার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন মিলে যদি সিদ্ধান্ত নেন যে অনেক হয়েছে, বড় ফুল ছোট ফুল মিলে পাবলিককে এপ্রিল ফুল করছে, আরেকবার বটকি বানাতে আসছে, আমরা আর বোকা হব না, ওদেরকে বলে দেব তোরা ফিরে যা, আমরা আবার কাস্তে হাতুড়িকে জেতাবো, তাহলে একেবারে পরিষ্কার রুজি রুটির কথা বিধানসভার ভিতরে। আর নিরঞ্জন সিংকে নিয়ে আমি কি, আমি ওদেরকে বলছি না, কিন্তু অনেক এইরকম আছে তৃণমূল বিজেপির পয়সা খেয়ে পেট ফুলিয়ে বসে আছে। আমরা তো জানি কোথায় কোন পোর্টাল, কোন চ্যানেল, কোন খবরের কাগজ, কার সাথে কোন হোটেলে বিজেপির লোকেরা মিটিং করে, কার সাথে কোন হোটেলে তৃণমূলের লোকেরা মিটিং করে, করে বলে যে আচ্ছা এই নে এখন আগামী 1 মাস আমাদের হয়ে কথা বলবি, এত কিছু দিলাম, অত কিছু দিলাম, এসব সব জানে সবাই। আমি এটা ঠিকই, যারা এইসব চালায় তাদেরও পেট টেট চালাতে হবে, না বাপ বড়া না ভাইয়া সবসে বড়া রুপাইয়া। কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে সুতরাং মিডিয়ার সাহায্য বামপন্থীরা খুব পাবে তা না। জ্যোতিবাবু যেদিন ক্ষমতায় এসছিলেন সেদিনও আনন্দবাজার, যুগান্তর, অমৃতবাজার জ্যোতিবাবুর পক্ষে কথা বলতো না। বামফ্রন্টের ভরা বাজারে বর্তমান পত্রিকা, প্রতিদিন পত্রিকা, খাস খবর বামফ্রন্টের বিরুদ্ধেই কথা বলে যেত, তাই তো? তাহলে বামফ্রন্টের হয়ে কথা বলতো কে? বামফ্রন্টের মিডিয়া কে ছিল? বামফ্রন্টের মিডিয়া ছিল পাড়ার লোক। পাড়ার চায়ের দোকানে, তাসের আড্ডায়, বিয়ে বাড়িতে, লোকাল ট্রেনে, অফিস যাওয়ার সময়, ধানের খেতে লাল পার্টির কথা মুখে 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 মানুষের কাছে কাছে ছড়িয়ে যেত। সেই কাজ আপনাদের করতে হবে। রুজি রুটির কথা কাস্তে হাতুড়ি ছাড়া কে বলছে? এই দেখছেন কালকে না পরশু পশ্চিমবাংলার একটা নামকরা টিভি চ্যানেল সন্ধ্যাবেলা একজন কমেডিয়ানকে এনেছিল তাদের আলোচনায়, দেখেছেন? সন্ধ্যাবেলা একজন কমেডিয়ানকে এনেছিল তাদের আলোচনায়, সিরিয়াস রাজনীতির আলোচনায় একজন কমেডিয়ানকে এনেছিল, আপনাদের জেলারই ছেলে, খুব ভালো ছেলে সে। তা সে বলতে উঠে বলল যে আসলে রাজনীতিটা তো ছ্যাবলামি হয়ে গেছে, তাই সরাসরি ছ্যাবলামি করার জন্য আমাকে ডেকেছেন ওনারা। ঠিকই তো কথাটা, রাজনীতিটা তো ছ্যাবলামি হয়ে গেছে। আরে ভোটে প্রার্থী হয়েছে, সে সেলুনে গিয়ে নাপিতের থেকে খুর কেড়ে নিয়ে পাবলিকের দাড়ি কামিয়ে দিচ্ছে। ভোটে প্রার্থী হয়েছে, জোর করে গিয়ে ঘুঁটে দিয়ে দিচ্ছে, জোর করে গিয়ে রান্না করে দিচ্ছে। এগুলো প্রার্থীদের সব এই ছবি তোলার কাজ নাকি? স্টান্টবাজি করতে প্রার্থী হয়েছো ভাই? তোমার পার্টি, তোমাদের দুটো পার্টি, বড় ফুল ছোট ফুল, তোমরা বিধানসভাটাকে চুরি, জোচ্চুরি, ডাকাতি, খেউড়, ফাজলামোর জায়গা বানিয়ে দিয়েছো। শেষ কবে বিধানসভায় 100 দিনের কাজের টাকা নিয়ে আলোচনা হয়েছে? শেষ কবে বিধানসভায় ঘরের টাকা নিয়ে আলোচনা হয়েছে? পশ্চিমবঙ্গ বামফ্রন্টের আমলে ধান চাষ, সবজি চাষ, মাছ চাষ, পাট চাষ, আলু চাষ 1 নম্বরে ছিল কৃষিতে। এখন এই রাজ্যে কৃষকরা আত্মহত্যা করে। শেষ কবে বিধানসভায় এটা নিয়ে আলোচনা হয়েছে? ফসলের দাম পাচ্ছে না, সারের দাম বেড়ে গেছে, বীজের দাম বেড়ে গেছে, পেস্টিসাইডের দাম বেড়ে গেছে, ক্ষেত মজুরের রোজের টাকা কম, সব অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে কাজ করতে। 2 মাস 3 মাসের বেশি কাজ নেই ক্ষেত মজুরের, অন্য রাজ্যে যাচ্ছে আর বাংলা ভাষায় কথা বলার জন্য মার খাচ্ছে আমাদের ঘরের ছেলেপুলেরা। শিল্প নেই, কলকারখানা নেই, হাজার হাজার সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কাজ নেই, হয় বেকার, আর না হলে যারা বেকার নয় তাদেরও কোনো ইনসেন্টিভ নেই, বোনাস নেই, ওভারটাইম খাটিয়ে নিচ্ছে নামমাত্র মাইনেতে। জীবনের নিশ্চয়তা নেই। জীবনের নিশ্চয়তা দিতে হবে আগামী প্রজন্মকে। এই নিয়ে শেষ কবে বিধানসভার ভিতর আলোচনা হয়েছে? বুকে হাত রেখে বলুক তো তৃণমূল বিজেপির নেতারা। রাজনীতিটা ছ্যাবলামোর জায়গা নয়, এরা রাজনীতিটাকে ছ্যাবলামোর জায়গা বানিয়ে দিয়েছে। রুজি রুটির কথা রাজনীতি থেকে বাদ, মানুষের মাজা ভেঙে দিচ্ছে, দিয়ে লাস্টে গিয়ে 50 টাকা কি ওই 1000, 1200, 1500 টাকা দিয়ে বলছে এই নাও অনেক দিয়েছি, এর বেশি চেও না, ফটো। এবারে দেখেছেন তো বেকার ছেলেপুলের জন্য এরকম একটা প্রকল্প করেছে, তারা বেকার ছেলেপুলে দাঁড়াচ্ছে লাইনে, তারা ওই 1500 টাকাটা নিচ্ছে, নিতে নিতেও তৃণমূল সরকারকে খিস্তি করে দিচ্ছে। তারা বলছে যে এই 1500 টাকাটা জিনিসের দাম বেড়েছে, কাজ নেই, বাধ্য হয়ে নিচ্ছি,
কিন্তু আমার আসলে একটা 30,000 টাকার চাকরি করার কথা ছিল, সেই চাকরিটা তুমি তৃণমূলের সরকার চুরি করেছ। সুতরাং পিএসসি ক্লার্কশিপ, এসএসসি, টেট, পুলিশ, ওদিকে দিল্লির সরকারের যা সব চাকরি আছে, রেল, ব্যাংক, হাজার হাজার লক্ষ লক্ষ শূন্য পদ, ভ্যাকেন্সি, এরা ফিল আপ করছে না, চাকরি দিচ্ছে না কম বয়সী ছেলে মেয়েদের। এরা চায় সব না খেতে পেয়ে মরুক। এই দিয়ে চলবে আগামী দিন। আমার এত খারাপ লেগেছে, আজকে সকালবেলা আমি এসছি একটা জায়গায়, কালভার্টের কাছে সিভিক ভলান্টিয়ার ছেলে, একটা সকালবেলার মিটিংয়ে আসছিলাম, আমাকে আটকেছে আমাদের গাড়ি দেখে। তারপর আমাকে চিনতে পেরে আমার হাতটা ধরে বলছে, দাদা আমরা সিভিক ভলান্টিয়াররা 10,000 10,500 টাকা, এই 9,000 ছিল, এখন 10,500 করে গত 4-5 বছর, এর বেশি পাচ্ছি না, আমাদের মাইনে বাড়ছে না, এই টাকায় চলছে না, একটু আমাদের কথা বলবেন। এ তো তৃণমূল সরকারের কাজ পাওয়া ছেলে। এই সিভিক ভলান্টিয়ারদের সিপিএম যখন মিছিল করে, তখন এই সিভিক ভলান্টিয়ারদের লেলিয়ে দেয় সিপিএম এর লোকেদের উপর লাঠি চালানোর জন্য। এই বিরোধী বাম তৃণমূল আমলে এই করতে গিয়ে জেলে গেছে, মার খেয়েছে নিরঞ্জন সিংহরা। তো এই সিভিক ভলান্টিয়ার, তারও মনের মধ্যে ক্ষোভ, রাগ, তৃণমূল যা করছে এই দিয়ে চলছে না। তাহলে বিধানসভার ভিতরে গেলে নিরঞ্জন সিংহরা বলবেন এই কথাটা যে 1500 টাকায় আজকের দিনে কিছু হয় না, ওইটাকে 3,000 টাকা করো, 4,000 টাকা করো, 5,000 টাকা করো। মা কাকিমাদের যে টাকাটা দিচ্ছ, বেকার ভাই বোনেদের যে টাকাটা দিচ্ছ, ওই টাকাটা বাড়াতে হবে। আর চুরি ডাকাতির টাকা গলায় হাত ঢুকিয়ে বার করে দুর্নীতির টাকা আবার যাতে স্কুল, কলেজ, রাস্তাঘাট, জল, আলো, কল, হেলথ সেন্টার, তার বন্দোবস্ত হয়, সামগ্রিক উন্নয়ন হয়, বামপন্থীরা দেখবে। মানুষের জীবন জীবিকার, পলিটিশিয়ানস আর সাপোজ টু বি পাবলিক সার্ভেন্ট। আমরা মানুষের কাজ করার জন্য রাজনীতি করতে এসেছি। মন্দির মসজিদ নিজের জায়গায়, ধর্ম, জাত, ভাষা এগুলো নিজের জায়গায়। আর বেঁচে থাকার লড়াইটা মানুষের আর একটু সহজ করার জন্য আমরা রাজনীতি করতে এসেছি। তৃণমূল, বিজেপি এই সহজ কথাটা ভুলিয়ে দিচ্ছে। আমরা বামপন্থীরা এই কথাটা বাংলায় রাজনীতিতে মনে করিয়ে দিতে চাই, এবং সেই কারণে নিরঞ্জন দার মতো মানুষকে